আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘূর্ণি দুর্গত উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। নিজ হাতে দিলেন ত্রাণ সহায়তা। বর্ষার আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রতিশ্রুতি। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় না করার আহ্বান সেতুমন্ত্রী। ঢাকায় বসছে 17টি কোরবানি পশু হাট। চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে পুলিশ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতাদের শ্রদ্ধা। লুটেরাদের হাত থেকে দেশ ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগে আওয়ামী লীগকে পাশে পাচ্ছে জনগণ। মঠবাড়িয়া ও পাথরঘাটার দুর্গত এলাকা পরিদর্শন শেষে বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী থেকে হাসিবুল হাসান স্ট্যালিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে বিলীন হয় ঘরবাড়ি, বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এ জেলায় প্লাবিত হয়েছে 9000 পুকুর, হাজারো মাছের ঘের। মঠবাড়িয়া, পাথরঘাটার দুর্গত এলাকা সহ পটুয়াখালীর বেশ কয়েকটি উপজেলা হেলিকপ্টারে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 1:15টায় তিনি পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মজহারউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে। সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ শীঘ্রই মেরামতের। ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগে আওয়ামী লীগ সরকার মানুষের পাশে দাঁড়াতে পারছে বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। পরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্যোগ পরবর্তী ব্যবস্থা নিতে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকার প্রায় 19টি জেলা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পটুয়াখালীর প্রায় 3.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ানোয় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন দুর্গত এসব এলাকার মানুষরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, কলাপাড়া, পটুয়াখালী। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ করতে ও সড়ক মহাসড়কে 7 দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। ঈদুল আজহা উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে রাজধানীতে প্রস্তুতিমূলক সভায় এসব নির্দেশনা দেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিআরটি এর সদর দপ্তর বনানীতে প্রস্তুতিমূলক এ সভার আয়োজন করা হয়। শুনতে হয় আমাকে
সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংস্কার এবং নির্মাণাধীন সড়কগুলোর কাজ ঈদের সময় 7 দিন বন্ধ রাখা হবে। ঝড় জলোচ্ছ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো সংস্কারের বিষয়টা 7 দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে। এ সময় হানিফ ফ্লাইওভারে যানজট নিরসনে সিটি কর্পোরেশন এবং গার্মেন্টস ছুটির বিষয়ে বিজিএমই এর নেতাদের সাথে বৈঠকে বসার উপর জোর দেন ওবায়দুল কাদের। বাড়ি যেতেই হবে, ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন। ঈদের সময় ঢাকা সিটিতে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে 2 সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দুর্ঘটনা কমাতে ঈদের পরও গতি নিয়ন্ত্রণে সড়কে মনিটরিং অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি। থ্যাংক ইউ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবার বসবে 17টি কোরবানি পশুর হাট। কোরবানি হবে প্রায় 25 লাখ পশু। এ বিষয়ে সব প্রস্তুতির কথা জানিয়ে ঢাকা উত্তরের মেয়র বলেন, এবার হাটে নগদ টাকা ছাড়াই ডিজিটাল লেনদেনে পশু কেনা যাবে, অনলাইনে দেয়া যাবে হাসিল। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমদানি ছাড়াই এখন পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, সারা দেশে এবার কোরবানিযোগ্য পশু প্রায় 1,29 লাখ, যার বড় অংশ আসবে ঢাকা শহরে। 2 সিটি কর্পোরেশনে পশুর হাট বসবে 17টি। কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব সিটি কর্পোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী। সিদ্ধান্ত হয় মহাসড়কের পাশে হাট না বসানোর, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকানো, হাটে পর্যাপ্ত নিরাপত্তা ও জাল টাকার কারবার বন্ধে ব্যবস্থা নেয়ার। জাল টাকার জন্য মেশিন চেক করার জন্য কোনো এটা মোবাইল মেশিন, এটা কোনো একটা ভারী যন্ত্র না, সব জায়গায় ইউজ করতে পারবে। পুলিশ সহযোগিতা করবে, আমরা সহযোগিতা করব, সবাই মিলে সাংবাদিকরা সহযোগিতা করবে। ঢাকা উত্তরের মেয়র জানান, স্মার্ট হাট গড়ে তুলতে প্রথমবারের মতো নানা পদক্ষেপ নিয়েছেন তারা। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট, সেই কনসেপ্ট দিয়ে একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা MMS এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজাকশন করতে পারবে। এছাড়াও এই প্রথমবারের মতন আমরা হাসিলের টাকাও অনলাইনে তারা দিতে পারবে। তিনি জানান, এবার রাজধানীতে 25 লাখ পশু কোরবানি হবে, রাতের মধ্যেই সরানো হবে সব বর্জ্য। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে 25 লক্ষ পশু কোরবানি হবে। এটি গরু, দুম্বা এবং ছাগলের হিসাবে 25 লক্ষ। 10,40,000 পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি। পলিব্যাগের সিমটা হচ্ছে 35 কেজি পর্যন্ত লোডটা নিতে পারে। ভালো একটি মেসেজ দিতে চাই যে আমাদের ঢাকা শহর আমরা সবচেয়ে আগে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো। এবারও কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেবে সিটি কর্পোরেশন, নির্দিষ্ট স্থানে করবে। এবং মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডাইরেক্টর অফ লোকাল। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্র হরণকারী লুটেরাদের দখল থেকে দেশ রক্ষার অঙ্গীকার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়া। দলের প্রতিষ্ঠাতা 43তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সূচনাকালে বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকার জন্য ইতিহাসে ঠাঁই করে নেন সেক্টর কমান্ডার মেজর জিয়া। পরে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় আসেন তিনি। মাত্র 4 বছরের মাথায় 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।
মৃত্যুর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রেখে যান অসংখ্য অনুসারী। শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলীয় মহাসচিব। এ সময় গণতন্ত্র হত্যাকারী সরকার পতনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরো বেগবান করব। তিনি অভিযোগ করেন দেশে দুর্বৃত্তদের রাজত্ব চলছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সব ঠিক থাকলে এ বছরই চালু হতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। চলছে শেষ মুহূর্তের কাজ। বিমানবন্দর পরিদর্শন শেষে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। সেবা বাড়াতে শাহজালাল বিমানবন্দরে 2য় রানওয়ে নির্মাণের সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। মালয়েশিয়ার বিমান টিকিটের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাইরা ও রিক্রুটিং এজেন্সি সচেতন হলেই এই ভোগান্তি কমানো সম্ভব। আমরা এখন পর্যন্ত এই টার্মিনাল যেটা তৈরি করেছি এটাও কিন্তু খুবই ওয়ান্ডার। প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারব। ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না মালয়েশিয়াগামী কর্মীদের। সিন্ডিকেটের কারসাজিতে লাখ টাকায় মিলছে না বিমানের ওয়ান ওয়ে টিকিট। এতে দিশেহারা রিক্রুটিং এজেন্সি মালিক ও মালয়েশিয়াগামী 20,000-এর বেশি কর্মী। শেষ সময় সংকট মোকাবেলায় সাশ্রয়ী মূল্যে বিশেষ ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা। টিকিট সিন্ডিকেট নিয়ে তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। মালয়েশিয়ার প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণার পর অসাধু ব্যবসায়ীরা রীতিমতো জিম্মি করেছে কর্মীদের। মাত্র কয়েকদিনের ব্যবধানে 3 গুণেরও বেশি ধরা হচ্ছে টিকিটের দাম। আর এর মাধ্যমে বাংলাদেশি যাত্রীদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে। যদি এই সমন্বয়টা হতো আগে থেকেই, তাহলে যেই অস্বাভাবিক টিকিটের মূল্য 30,000 টাকা স্বাভাবিক সময় যে টিকিটটা পাওয়া যায় সেইটা আজকে কিন্তু 1 লক্ষ টাকা হতো না। এই টিকিটের টাকাটা যাত্রীকেই দিতে হয়। অনেক কষ্ট করে শ্রমিকরা যায়, তো সেক্ষেত্রে আমরা এই বার্ডেনটা না আমি নিতে পারবো না আমার শ্রমিকদেরকে দিতে পারবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় হস্তক্ষেপ করলে টিকিটের এমন নৈরাজ্য ঠেকানো সম্ভব হতো বলে মনে করেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, ক্যাব। যদি এয়ারলাইন্সগুলো ভাড়া বেশি দেয় তাহলে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি প্রবাসী কল্যাণ এটা দায়িত্বে থাকে, অথবা আমাদের ফরেন মিনিস্ট্রি যদি এই দায়িত্বটা নেয় যে আমরা তাদেরকে পাঠাবো, আমরা চার্টার করে পাঠাবো, আমার মনে হয় আরো অনেক কম খরচে শ্রমিকগুলো পাঠানো সম্ভব হবে। সিন্ডিকেটের এই কারসাজি মোকাবেলায় মালয়েশিয়া কর্মীদের জন্য বিমানের আরও স্পেশাল ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আপনি দেখেন যে আমরা বাংলাদেশ বিমানকে দেখেছি তারা কয়েকটি বিশেষ ফ্লাইট দিয়েছে, সেখানে কিন্তু ফেয়ারের একই অবস্থা। যদি বিশেষ ফ্লাইট দিয়ে যদি তার কাছ থেকে ভাড়া ওরকম জুলুম করে 80-90 টাকা না হয়, তাহলে সেই বিশেষ ফ্লাইটের মূল্য থাকলো কি? অর্থাৎ সেখানেও কিন্তু বিমান কি করছে, তার পরিবহন সংস্থার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছে। যেহেতু কর্মী যাবার চাপ বেশি, সে কিন্তু ফ্লাইট বাড়িয়েছে। এই ডাজ দ্যাট মিন যে সে ফেয়ার কমিয়েছে। আমরা অবশ্যই দাবি রাখতে চাই যে যাতে সরকারের পক্ষ থেকে তারা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে, যে প্রতিদিন 1-2টা করে চার্টার ফ্লাইট যদি তারা আনতে পারে, করতে পারে, তাহলে কিন্তু কর্মীদের এই যে বেশি ভাড়া দিয়ে যাওয়ার চাপটা কমে যাবে। 31শে মের পর বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন না। দেশটির এমন ঘোষণার পর তৈরি হয়েছে এই টিকিট সংকট। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
নিজস্ব সার্ভারে জন্ম নিবন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু এর সাথে জাতীয় সার্ভারের সংযোগ না থাকায় এই নিবন্ধন সনদ দিয়ে শুধুমাত্র স্কুলে ভর্তি হওয়া যাচ্ছে। পাসপোর্ট সহ অন্যান্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নিবন্ধনকারীরা। মূল সার্ভারে যুক্ত হতে গত 13 মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও এখনও নিজস্ব সার্ভারেই রয়ে গেছে। সেবা পেতে বিড়ম্বনার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছেন ডিএসসিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজান শাহজাহানের রিপোর্ট। নিবন্ধন কর্তৃপক্ষের সার্ভারের ধীরগতি ও রাজস্ব নিয়ে বিরোধের জেরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 মাস বন্ধ ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। পরে গত বছরের অক্টোবরে নিজস্ব সার্ভারে কার্যক্রম চালু করে তারা। এই নিবন্ধন সনদ দিয়ে স্কুলে ভর্তি হওয়া গেলেও পাসপোর্ট সহ অন্যান্য জাতীয় সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে নিবন্ধনকারীদের। এমন কোনো সার্ভারের মাধ্যমে কাজ করা হবে যেটা আমরা যেমন ব্যাংকে অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না, স্কুলে ভর্তি করায় কোনো ঝামেলা হবে না, পাসপোর্ট করতে পারবো। বাচ্চারা বড় হইলে বাইরে পড়াশোনার একটা টেন্ডেন্সি আছে, সুতরাং এরা তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই ন্যাশনাল সার্ভারে সংযুক্ত হওয়া প্রয়োজন। সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও স্বীকার করেন জনভোগান্তির কথা। তারা বলেন সেবা সহজ করলেই হবে না, কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। প্রথম দিকে বুঝতে পারি নাই, যেহেতু নিজেদের সার্ভারে গেছে মনে করছে খুব সহজ হবে, ইজি হবে, কিন্তু দেখলাম আরো জটিলতা বাড়ছে। আমাদের মাননীয় মেয়র সাহেবের কাছে অনুরোধ থাকবে অনলাইনে যাতে মানুষের এই যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা যাতে তড়িৎ গতিতে সমাধান করে মানুষের যাতে নাগরিক সুবিধা যেভাবে পাচ্ছে সেভাবে যাতে করতে পারে। মাননীয় মেয়র মহোদয়কে ইতিমধ্যেই আমরা যারা কাউন্সিলর ছিলাম গত বোর্ড মিটিংয়ে আমরা বলেছিলাম, তো বলছে যে আমরা খুব শীঘ্রই আমাদের মূল সার্ভারের সাথে অর্থাৎ যে নিবন্ধন কর্তৃপক্ষের সাথে আমাদের এটি সংযুক্ত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন সমস্যার সমাধানে কাজ চলছে। সংশ্লিষ্ট সকলকে কিন্তু পত্রের মাধ্যমে কিন্তু আমরা অবহিত করেছি যে আমাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য, কিন্তু ওনারা তখনও কিছু বলেননি। ভোগান্তি হচ্ছে জনগণের, সেই বিষয়টিরও সুরাহা করেননি। তারপরে আমরা এখন সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে মাননীয় মেয়র সহ আলোচনা করা হচ্ছে, আশা করি খুব শীঘ্রই এটি সমাধান হয়ে যাবে। এর মধ্যে 80,000 নিবন্ধন সম্পন্ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভারে। এসব নিবন্ধনকারীকে জাতীয় সার্ভারে যুক্ত করা না গেলে পদে পদে হয়রানি আর ভোগান্তির শিকার হতে হবে তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহার সহ 7 দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন করেছেন শ্রমিকরা। রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে বিড়ির ওপর অগ্রিম 10% আয়কর প্রত্যাহার সহ এসব দাবি তুলে ধরেন বক্তারা। পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। আসন্ন বাজেটে বিড়ির উপর শুল্ক প্রত্যাহার, অগ্রিম 10% আয়কর প্রত্যাহার, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা সহ কয়েক দফা দাবিতে রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন মানববন্ধন করে। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কারসাজি বন্ধ করা, অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ সহ বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের 10 শলাকার প্রতি প্যাকেট সিগারেটের মূল্য 45 থেকে 65 টাকা বৃদ্ধি করার দাবি জানান শ্রমিক নেতারা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, বিড়ি শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। 10% করা হয়েছে বিড়ি শ্রমিকের অগ্রিম আয়কর, আর সিগারেটের 3%, হিসাব করলে মাথা খারাপ হয়ে যায়। আপনারা বুঝেন, মাননীয় চেয়ারম্যানের কাছে অনুরোধ, আপনি শ্রমিকদের প্রতি সহায় হয়ে বিড়ির উপর সম্পূর্ণ ট্যাক্স প্রত্যাহার করে বিড়ির মজুরি বৃদ্ধি করেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আমাদের ট্যাক্স প্রত্যাহার করে মজুরি বৃদ্ধি করুন, না হলে আমরা আত্মহত্যা ছাড়া পথ থাকবে না। বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে এই শিল্পকে কুটির শিল্প ঘোষণা করার দাবি জানান সাধারণ সম্পাদক হারিক হোসেন। বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করতে হবে, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করেছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে বিড়ির উপরে কোনো রাজস্ব ধরা হয় নাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ আরও অনেকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। চট্টগ্রামে শুরু হলো 3 দিন ব্যাপী 14তম চট্টগ্রাম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার, চিটাগং ট্রাভেল মার্ট। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটরের আয়োজনে নগরীর একটি হোটেলে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এই সময় বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, শ্রীলঙ্কা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মেলায় এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট এবং অনলাইন ট্রাভেল এজেন্সি সহ দেশ বিদেশের 26টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। 1 জুন পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। উত্তরা ব্যাংক পিএলসির 41তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় 17.50% নগদ ও 12.5% স্টক সহ 30% লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় লাভ ক্ষতি হিসাব সহ বার্ষিক প্রতিবেদন 2023 অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন সহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত শেয়ার হোল্ডাররা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ জানান। পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে দলের হয়ে অবদান রাখতে চান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটাকে স্বপ্ন পূরণের মতো মনে করেন জুনিয়র সাকিব। জানান, বোলিংয়ের মতো লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে দলে অবদান রাখার চেষ্টা করবেন তিনি। পরাগ আরমানের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রে আছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার দলের অংশ হয়ে আছেন 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিম হাসান সাকিবও। বিশ্বকাপ ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে পারাকে স্বপ্নের মতো বলে জানান তিনি। সাকিব বলেন, নিজের পারফরমেন্স দিয়ে দলের জয়ের গল্প লিখতে চান। টিম যেটা আমার কাছ থেকে আশা করে ওটা যাতে আমি দিতে পারতেছি কিনা, বা আমি যে রোলটা প্লে করবো এটা আমি কমপ্লিটলি করতে পারতেছি কিনা। আমি যখনই নামি সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করি এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করার চেষ্টা করি। সাকিব আল হাসানের দৃঢ় মানসিকতাকে বেশ পছন্দ করেন জুনিয়র সাকিব। বলেন, বিশ্বকাপে পরিস্থিতি অনুযায়ী খেলে দলের জয়ে ভূমিকা রাখার চেষ্টা থাকবে তার। আমাদের বন্ডিং খুবই স্ট্রং আছে, আমরা চাইলে যে কোনো টিমকে হারাইতে পারি। আমাদের 11 জন যদি মাঠে ওই দিন বেশ দিতে পারে, কোনো টিম আমাদের সামনে ব্যাপার না। ইনশাল্লাহ আমরা যে কোনো টিমকে হারানোর মতো দক্ষতা রাখি। তরুণ পেসার তানজিম হাসান সাকিব জানান, মাঠে সেরাটা দিতে পারলে যে কোনো দলকে হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এবারের টি-20 বিশ্বকাপ মিশন। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ঘূর্ণি দুর্গত উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। নিজ হাতে দিলেন ত্রাণ সহায়তা। বর্ষার আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রতিশ্রুতি। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় না করার আহ্বান সেতুমন্ত্রী। ঢাকায় বসছে 17টি কোরবানি পশুর হাট। চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে পুলিশ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতাদের শ্রদ্ধা। লুটেরাদের হাত থেকে দেশ ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।